সাবধানে চলে আসে ভাই ব্যস্ত সবই শেষ হয়ে গেল। আপনারা একজন একজন করে স্টুডেন্ট দেবেন, ঠিক আছে? আপনাদের ব্যস্ত শুরু করে দিয়ে যাবেন, সবাই একজন করে স্টুডেন্ট দেবে। একজন একজন করে স্টুডেন্ট দিলে শুরু হয়ে যাবে নাকি করেন? হ্যাঁ, ওনারাও তো কিছু করেন। লাভ দিব সমস্যা নাই। ছয় মাসে কি শিখবেন কন? কিছু হয় 6 মাসে? কিছু হয়? তাহলে কুকুরে যদি কামড় দেয় তাইলে কি সমস্যা হয়? জলাতঙ্ক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এখন কেমনে বুঝবেন যে ওই কুকুর কামড় দিলে জলাতঙ্ক হবে? এক নাম্বার হলো কুকুরটা একটু পাগল পাগল হবে, জিভে বের করে থাকবে শুধু এমন করে, মানে জলাতঙ্ক কুকুর, সেটা চিনার কিছু উপসর্গ আছে। কিন্তু আপনি কুকুরের একটু কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে এটা জলাতঙ্ক রোগীর, মানে জলাতঙ্ক রোগে আক্রান্ত কুকুর। এক নাম্বার হলো কুকুর সবসময় জিহ্বা বের করে থাকবে, মুখ দিয়ে জিহ্বা দিয়ে লালা পড়বে, সে পানি খাইতে পারবে না। পানি খাইতে গেলে মানে শুধু পুকুরের পাড়ে বা নদীর পাড়ে বা কোথাও গিয়ে খালি ঘেউ 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 করবে, পানি খাইতে পারবে না, ভয়ে পালাবে। হ্যাঁ, অথবা আপনি যদি তাকে পানি দেন সে ভয়ে পালাবে, আর মানুষ দেখলে খালি কামড়াতে যাবে, মানে পাগল হয়ে যাবে আর কি। কুকুরটা দেখলে একটু বোঝা যায় আর কি। এই কুকুরগুলো বেশি দিন বাঁচে না, পানি না খেয়ে কয়দিন বাঁচতে পারে। জল আতঙ্ক মানে কি? পানির ভয়। পানি সে খাইতে পানি দেখলে ভয় পাবে, তাহলে কি পানি না খেয়ে কেউ বাঁচতে পারে? এক নাম্বার। 2 নাম্বার হলো গিয়া মানুষ দেখলে সে কি করবে? কামড়াইতে আসবে, মানে আক্রমণাত্মক হয়ে যাবে, মাথা ঠিক থাকবে না, কারণ পানি না খাইলে সে আস্তে 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 পাগল হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? তো এরকম কুকুর যদি কামড় দেয় তাহলে আপনার সন্দেহভাজন হওয়ার কোনো কারণ নাই, নিশ্চিতভাবে ভ্যাকসিন দিয়ে ফেলতে হবে। কারণ কি? জলাতঙ্ক রোগ হওয়ার আগে ভ্যাকসিন দিলে ঠিক হবে, আর রোগটা আর হবে না, বাট হয়ে গেলে এটার আর চিকিৎসা নেই। এখন আপনার যদি এই রোগে যদি আপনি আক্রান্ত হয়ে যান, তাহলে আপনার মধ্যে সেই কুকুরের যে সিমটমগুলা, সেই সিমটমগুলা চলে আসবে। এখন আপনি জিহ্বা বের করে থাকবেন, মুখ দিয়ে লালা পড়বে, আপনি পাগল হয়ে যাবেন, বা মানুষ দেখলেই কামড়াইতে যাবেন। এখন আপনি যদি কাউকে কামড় দেন তাহলে ওই আপনার লালা কারো ব্লাডের সাথে মিশে গেলে সেও আক্রান্ত হয়ে যাবে। তাহলে কি আপনাকে বাঁচায় রাখা যাবে? আপনি এখানে যদি কেউ একজন আক্রান্ত হয়, সবাই কামড়ে দিবে না? বা যাকে কামড়ে দেবে সে আবার আরেকজনকে কামড় দেবে। কিছু সিনেমা দেখছেন না, জম্বির সিনেমাগুলা ওই ধরনের, হ্যাঁ, র্যাবিস আক্রান্ত দেখছেন না? সিনেমা দেখছেন তো, জম্বি দেখছেন না, একজন একজনের কামড় দেয় আর সে আক্রান্ত হয়েছে, ওইরকম আর কি। হ্যাঁ, ওই জিনিসটা সেই জন্য আমরা করি কি, এরকম যদি কেউ হয় তাকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলি, শান্তিপূর্ণ মৃত্যু। এমনকি ফাঁসি দেওয়া যাবে, কষ্ট হবে না। শাস্তি দিয়ে যদি মারি তাহলে ফাঁসি দিতে পারি বা জেলখানায় আটকে রাখতে পারি, কিন্তু এটা তার দোষ নাই, নিরপরাধ। এইটার নাম হইল মার্সি কিলিং। কি নাম? মার্সি মানে দয়া, কিলিং মানে দয়া করে মৃত্যু। কথা বুঝতে পারছেন? দয়া করে মৃত্যু। ইঞ্জেকশনের মাধ্যমে হাইড্রোজেন ইঞ্জেকশন দিয়ে তাকে, সে ঘুমায় যাবে, ঘুমের মধ্যে সে মারা যাবে, কষ্টদায়ক মৃত্যু না। আচ্ছা, তাহলে পরীক্ষা নিরীক্ষা তো কিছু নাই। পরীক্ষা নিরীক্ষা করলে ওই স্যাম্পল টেস্ট করা যেতে পারে যে তার র্যাবিসের জীবাণুটা আছে কিনা। ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নেই। কিন্তু এখন আপনি শিওর হবেন কেমনে? হ্যাঁ, কুকুর, বিড়াল, শিয়াল, বাঘ, ভাল্লুক, নেকড়ে, যে কোনো কিছু হতে পারে, বন্যপ্রাণী। এটা আপনার ভ্যাকসিন দিলে 3 দিনের মধ্যে দিয়ে ফেলতে হয়, আর সিমটম 1 সপ্তাহ পর থেকে প্রকাশ পাওয়া শুরু করে। বাট তখন তো আর লাভ নাই, সিমটম প্রকাশ পেলে 72 ঘন্টার মধ্যে দিতে হবে। হ্যাঁ, ওই দিন দিলে ভালো।
সিকে কামড় মারছে পা ফুলে গেছিল পরে দিয়ে গেছিল ভ্যাকসিন দিয়ে দিয়েছে পা ফুলে গেছে এখানে যে আমি দেখছি যে নরমালি শিয়াল নম্বর একবার কামড়ে শিয়াল নম্বর দিয়েছে এটা আছে যে পরে কি আপনি দেখতে পাবেন আচ্ছা, এটার আগে নিয়ম ছিল হলো গিয়া 5টা দেওয়া লাগে, হ্যাঁ। এখন নতুন কারিকুলাম আসছে, এখন 4টা দিলেই হয়। যে আপনি যেদিন দিবেন, মনে করেন যেদিন দিবেন তার থেকে 3 যোগ করবেন। মনে করেন আজকে দিলেন, আজকে কয় তারিখ? 3 যোগ করলে কত হয়? 5 তারিখে একটা দিবেন। 5 তারিখে দিলেন, তার সাথে 4 যোগ করবেন, 9 তারিখে একটা দিবেন। তার সাথে 7 যোগ করবেন, 16 তারিখে একটা দিবেন। এই হলো হিসাব। 3 যোগ করবেন, 4 যোগ করবেন, 7 যোগ করবেন। আরেকটা ছিল 14 যোগ করবেন, ওটা আর এখন নাই, ওটা বন্ধ করে দিচ্ছে। 4টা দিলেই আনা। যেদিন দিবেন সেদিন হলো ডে 0, 0তম দিন। তারপরের দিন ডে 1, তারপরের দিন ডে 2, তারপরের দিন ডে 3। ডে 3তে একটা দিবেন, মানে 3 যোগ করে 2 দিন পরে, মানে 3 যোগ করে যে দিনটা হবে। তারপরে আবার মনে করেন যে ওর থেকে আবার 4 যোগ করবেন। কথা বুঝতে পারছেন? হিসাব বোঝেন নাই? মনে করেন আপনি আজকে দিলেন, 3 যোগ করবেন, ওই দিন দিবেন। 3 যোগ করে যে দিন আসবে সেই দিনে দিবেন, তার একদিন পরে না। কিন্তু আজকে 2 তারিখ, 2 এর সাথে 3 যোগ করলে কত হয়? 5। যত হবে তত তারিখে দিবেন। ওই যে তারিখে দিলেন ওই তারিখ থেকে আবার 4 যোগ করবেন। 3, 4, 7, 4 যোগ করলে যে তারিখ হবে সেই তারিখে আবার দিবেন। আর ওই তারিখ থেকে আবার 7 যোগ করবেন, যা হবে ওই তারিখে আবার দিবেন। এটা হলো হিসাব। আর এটা যদি কঠিন মনে হয় তাহলে 0 থেকে 1, 2, 3 ওইভাবে হিসাব করবেন। যেদিন দিবেন ওই দিন হলো ডে 0, 0। তারপর আবার দিন 1, তারপর দিন 2, আবার 3-এ দিবেন। তারপর দিন 4, 5, 6, আবার 7-এ দিবেন। এরকম 8, 9, 10, 0, 1, 3-এ দিবেন। 4, 5, 6, 7-এ দিবেন। 8, 9, 10, 11, 12, 13, 14-তে দিবেন। এভাবে হিসাব করতে পারেন। 3 দিন পর, তারপরে 4 দিন পর। 3 পরে কে আবার পর হিসাব করলে আবার একদিন পিছিয়ে যায়। আপনাকে আমি 2টা হিসাব শিখাই দিতেছি। এই যে এইভাবে করবেন দিন গুনে, অথবা ওই যেদিন দিবেন তার সাথে 3 যোগ করে যে দিন আসবে সেই দিনে দিবেন। ওই যে দিন দিলেন তার সাথে 4 যোগ করে যে দিন আসবে সেই দিনে দিবেন। তার সাথে আবার 7 যোগ করে যে দিন আসবে সেই দিনে দিবেন। আজকে দিলেন 2 তারিখ, 3 যোগ করবেন 5 তারিখ, 5-এর সাথে আবার 4 যোগ করবেন 9 তারিখ, 9-এর সাথে আবার 7 যোগ করবেন 16 তারিখ। এই তো এইভাবে দিবেন। এটা সহজ হয় না? 3, 4, 7, আবার 3 যোগ করে যা হয় তারপরের দিন না, কিন্তু ওই দিনই। আবার ওই দিন থেকে আবার 4 যোগ, যে দিন হবে ওই দিন, ওই দিন থেকে আবার 7 যোগ ওই দিন। বুঝছেন? 9, হ্যাঁ 9, 5, 4, 9 ওই দিন দিবেন। আবার 9 তারিখ থেকে আবার 7 যোগ করবেন, ওই দিন দিবেন। বুঝছেন? পেশেন্টকে অবশ্যই ডেট লিখে দিবেন। তারা কিন্তু এরকম লিখলে বুঝবে না। লিখে আপনি মনে করেন বাহুর এটা তো আমি আপনার জন্য লিখলাম, এটা পেশেন্ট কিন্তু এইভাবে লেখা যাবে না, হ্যাঁ। আপনি 1 অ্যাম্পুল বাহুতে দিতে হবে, পাছায় দিলে হবে না, এখানে দিতে হবে। বাহুর মাংসপেশিতে দিবেন। আজকে কয় তারিখ? এটা দিয়ে একটা বক্স আঁকিয়ে দিবেন। আজকে দিবে টিকা দিয়ে এখানে একটা টিক দিয়ে দিবেন। আবার পরে 5 তারিখে বলেন 5 তারিখে আসবেন, টিকটা দিবেন। 9 তারিখে আসবেন, টিকটা দিবেন। 16 তারিখে আসলে টিকটা দিবেন। কমপ্লিট। আগে 5টা ডোজ ছিল, এখন নতুন কারিকুলামে 4টা ডোজ। ওইটা তো অনেক আগে।
এই 1 মাস হলো এটা চেঞ্জ হয়েছে। আগে 28 দিন পরে আরেকটা দিতাম, মানে 28তম দিনে আরেকটা দিতাম। আগে তো নারী নারী জয় দিতে ওটা ভাই অনেক আগে, আপনার ছোটবেলায়। রিসেন্ট নিয়ম ছিল ওই 5টা টিকা, এখন 4টা দেওয়া লাগে। পারবেন? এখন যদি আবার এটা অনেক গভীর হয়, কামড়টা একদম মাংস তুলে ফেলছে বা একদম গোস্ত টোস্ত অনেকখানি বের করে ফেলছে, সেক্ষেত্রে এটার আবার আইজি দিতে হবে। আইজি ওইটা তো দিবেনই, সাথে প্রথম দিন ফার্স্ট ডোজ একটা দিবেন শুধু। এটা আর দেওয়া লাগবে না, সিঙ্গেল ডোজ। এটা কোথায় দিবেন? যেখানে কামড় দিচ্ছে ওইখানে, চামড়ার নিচে। বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝতে পারছেন? প্রথম দিন দিবেন, ডে 0-তে। এখানে কামড় দিছে, এখানে চামড়া নিচ দিয়ে এখানে একটু দিবেন, মনে করেন এখানে কামড় দিছে, হ্যাঁ, এখানে একটু দিবেন, এমনি একটু দিবেন, এমনি একটু দিবেন, এমনি একটু দিবেন, এমনি একটু দিবেন, মানে চারপাশে ঘুরে ঘুরে ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন ঢুকাবেন, একটু একটু দিলেন, আবার বের করলেন, আবার এই পাশে দিয়ে একটু দিলেন, এই পাশে দিয়ে এরকম পাশে লোকাল যেমনি দেয় অবশ করার জন্য, এরকম চারপাশে একটু একটু করে দিবেন। বুঝতে পারছেন? মনে করেন 3 মিলি থাকে ইঞ্জেকশনটা, সাপোজ ওই হাফ মিলি করে একটু ঢুকে একটু হাফ মিলি দিলেন, আবার বের করলেন, এই পাশে ঢুকে একটু দিলেন। ওই জায়গাটাতে দেওয়া লাগে, যাতে ওই জীবাণুটা আপনার ছড়িয়ে না পড়ে। বুঝতে পারছেন? ঠিক আছে। আর একটা জিনিস বললে দেই, যে জায়গাটাতে কামড় দিবে যদি মাংস বের হয়ে যায় বা অনেক ক্ষত হয়ে যায়, এটা ক্লোজ করা যাবে না, সেলাই করা যাবে না, এটা ওপেন রাখতে হবে। 1 নাম্বার, বাতাসে শুকাবে, ব্যান্ডেজ করতে হবে, ড্রেসিং করতে হবে। আর 2 নাম্বার হলো প্রথম দিন ড্রেসিংয়ের আগে বল সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে, এই জাতীয় জিনিস দিয়ে ভালো করে, এটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এই জীবাণুটা হ্যাক্সিসল বা বায়োডিন দিয়ে ধুলে যায় না। শুরুতে প্রথমবার সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলে তারপরে আপনি ড্রেসিং করেন, হ্যাক্সিসল দিয়ে বায়োডিন দিয়ে করেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? অবশ্যই ওপেন রাখতে হবে, সেলাই করে আটকে দেওয়া যাবে না। প্রতিদিন ড্রেসিং করতে হবে, আস্তে 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 এটা ভরে আসবে। এটা একটা জানানোর বিষয়। অন্য অন্য ক্ষত যেমন আমরা সেলাই করে আটকে দেই, সেটা করা যাবে না। ঠিক আছে। স্নেক বাইট মানে, এখন সাপে কামড় দেওয়া জিনিসটা আপনাকে 2টা জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে? যদি এরকম চোখের মতো 2টা বাইট মার্ক থাকে, সবার প্রথমে কামড় দিলে দুইটা জিনিস হয়। 1 নাম্বার হইল রুগী সেন্সলেস হয়ে যেতে পারে, ভয় পেয়ে সেন্সলেস হয়ে যেতে পারে, তাহলে সে বলতে পারবে না। তখন আমরা নর্মালি যখন দেখব রুগীটা অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তায়, তো তখন কি করব? চোখে পানি টানি দিব বা জ্ঞান ফেরার চেষ্টা করব, কিন্তু অবশ্যই চেক করব তার সে কি ড্রেস পরা। যদি ফুল প্যান্ট পরা থাকে তাইলে আমরা তার পা দেখব, পা চেক করব, পায়ের তলা ভালো করে চেক করব কোনো কামড়ের দাগ আছে কিনা। পোকায় কামড় দিতে পারে না। তার যদি অনেক সময় প্যান্টের উপর দিয়েও কামড় দেয় সাপ। যদি সুতি প্যান্ট থাকে তাইলে তো দিতে পারে, বাট জিন্সের প্যান্ট থেকে কিন্তু দেওয়াটা পসিবল না, একটু টাফ, তাই না? আর সাপ নর্মালি কাপড়ের উপরে কামড় দেয় না, খুব রেয়ার সময় দেয়।
যদি মনে করেন বাচ্চার জন্য দেয়, যা পায় তখন ওটা এক্সেপশন, বাট নর্মালি সে ওপেন জায়গাতে দেয়, স্কিনে দেয়। সেক্ষেত্রে আমরা পাটা আগে চেক করব, তারপরে লাগলে প্যান্টটা একটু তুলে হালকা দেখবো, ঠিক আছে। আর এদিক দিয়ে হাতটা দেখবো, এদিক দিয়ে হালকা বদলা দেখবো, চেক করবো, বুঝতে পারছেন। আর যদি সে জ্ঞান থাকে, সে তো এসেই বলবে সাপ সাপ সাপ, সাপে কামড় দিচ্ছে, সে দেখবে না যে সাপ যাচ্ছে, সে বলবে। সে যদি সাপ চিনতে পারে, অনেকে সাপ চিনে, গ্রামের ছেলে বা গ্রামের মেয়ে সাপ চিনবে না, সে তো বলবে ধরা সাপ কামড় দিচ্ছে। অথবা যদি না চিনতে পারে, তাহলে আপনি তার পুরা বডি চেক করে দেখবেন বাইট মার্ক কেমন। যদি এরকম থাকে তাহলে বিষধর সাপ। আর যদি মনে করেন যে এরকম 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 থাকে, বিভিন্ন ধরনের এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে, বিভিন্ন ধরনের থাকে, আবার যে এরকম এরকম থাকে, এগুলো ধরা সাপ। হ্যাঁ, বাট এরকম যদি সাইন থাকে, দুইটা, হ্যাঁ, তাহলে শেষ না। এখন বেসিক জিনিস বোঝেন। যদি হাতে কামড় দেয়, যেখানে কামড় দিবে তার 1 বিঘা উপরে বাঁধতে হবে। কি দিয়ে বাঁধতে হবে? চামড়া যাতে কেটে না যায়, গামছা বা ওড়না, এই ধরনের সব জিনিস দিয়ে বাঁধতে হবে, যাতে আবার এমন গুণা দিয়ে বাঁধলে একদম শেষ তা না। প্রেশার ক্রিয়েট হবে, কিন্তু স্কিন যাতে ক্ষতি না হয়। বাঁধবেন 2 মিনিট পর পর কি করবেন? বানটা খুলে আবার বাঁধবেন, বুঝতে পারছেন? ওরকম করে খোলা যাবে না। এখানে বাঁধছেন, 2 মিনিট পরে আরে দাঁড়ান না, বলি না, এখানে বাঁধছেন, এখানে একটা বাঁধ দিবেন, দিয়ে তারপরে এটা খুলবেন, আবার এখানে আবার বাঁধ দিবেন, আবার এটা ছাড়বেন। নিচে বাঁধ দিয়ে কিন্তু লাভ নাই, উপরে আস্তে আস্তে উপরে উঠবেন, ঠিক আছে? এভাবে আধা ঘন্টা পর দিলেও হয়। 2 মিনিট বেশি ফাস্ট হয়ে যায়, আধা ঘন্টা ওয়েট করতে হবে, সমস্যা নেই। তাহলে প্রথমে আপনি এখানে একটা বাঁধ দিবেন, আধা ঘন্টা পরে আবার উপরে একটা বাঁধ দিবেন, দিয়ে এটা ছেড়ে দিবেন, আবার তার উপরে একটা, এরকম করে চালাতে থাকবেন। এক জায়গায় বেশিক্ষণ বেঁধে রাখলে ওই জায়গাটা কি হবে? ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হয়ে যাবে, ওই জায়গাটা পচে যাবে, বুঝতে পারছেন? একটু উপরে বাঁধবেন, আবার ওটা ছেড়ে দিবেন, আবার তার উপরে বাঁধবেন, ওটা ছেড়ে দিবেন, আধা ঘন্টা পর পর। আমরা তো এখনো আমার দাদা যাচ্ছে, চাচা যাচ্ছে, এখন তো আমিও যাচ্ছি, কিন্তু আমরা তো এইভাবে তো যাই না। আমরা তো বিষধর সাপ হলে তো আপনার ঝাড়া তো রিস্ক। যে সময় হোক, সাপ হলে হলো সাপ হলো, যে বিষধর মানে যে সময় হোক, তাহলে আমি বরং 50 মাত্র আরো বেশি আটকে হবে। তাহলে মাথার উপর না উঠলে কোনো কাজ বাঁচানো, আল্লাহ যদি রহমত করে। মাথার উপরে কেমন রুট তো হার্টে আর হইব আমাদের কবিরাজি শাস্ত্রে, আমাদের শাস্ত্র ধাতু করি, আমার মগজের উপরে না আসলে, মাথা না উঠলে কোনো ভাড়া করার ব্যাপারে না। 2 ঘন্টা 4 ঘন্টা লাগবে আপনি আপনার অনেক ব্যাপার পিঠে দেবো। হ্যাঁ, পিঠে কামড়ালে বানবেন কই? পিঠে কামড়াতে বাধা দরকার নাই, খালি নাকটা বন্ধ, একটু মন্ত্র করে নাকটা বন্ধ করে দিন। হ্যাঁ, বুঝি নাই। একটা কথা আছে, এই কথা কইলে আপনার পুরোটাই একবারে বন্ধ, আমার কিছু করা থাকে থাকবে। আমার মতো লোক পাইতে তো রুগী বাঁচাতে পারবে না, যদি বলতে থাকে তো বেরাম তো এক সেকেন্ডের মধ্যে এই এখানে ঢাকা সেই মাথাতে থাকে কয়েকদিন আগে বৃষ্টি এই নিয়ে একটা কথা সাপে কামড় দিলে এই টেস্টটা আমরা করব। কি টেস্ট? ডি ডাইমার। এই টেস্টটা সাপে কামড় দিলে আমাদের শরীরের ভিতরে ব্লাডগুলা ক্লট হয়ে যায়, দলা দলা হয়ে যায়, ব্লাডগুলা ভাঙতে শুরু করে। তো এই টেস্টটাতে তখন পজিটিভ আসবে, ডি ডাইমার।
এটা করোনা তো সেম প্রবলেম ছিল। এই টেস্টটা আমরা করোনা রোগীরে করতাম। করোনা রোগী, করোনা মনে আছে? সেই করোনা পেশেন্টকে আমরা এই টেস্টটা করতাম, আর সাপে কাটা রোগীকে আমরা এই টেস্টটা করবো। এই টেস্টটা কি হলো? এই টেস্টটা হলে আমাদের শরীরে ব্লাডে কোনো জমাট বাঁচছে কিনা। রক্ত যখন ওই যে ভাঙতে শুরু করে তখন রক্তটা ভিতরে দলা 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 হয়ে যায়, বুঝতে পারছেন? ক্লট, কোনো রক্তগুলো জমাট বাঁধা শুরু করছে কিনা, ওরকম হইলে এই টেস্টে পজিটিভ আসবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আর তাহলে ট্রিটমেন্টটা কনফার্ম হলে সাপে কামড় দিচ্ছে, এখন ট্রিটমেন্ট করতে হবে, অ্যান্টিভেনম ইঞ্জেকশন দেওয়া লাগবে। এই ইঞ্জেকশনটা দেওয়ার আগে পেশেন্টের কাছ থেকে একটা রিস্ক বন্ড নিয়ে নিতে হবে। কি নিয়ে নেওয়া লাগবে? রিস্ক বন্ড। কারণ কি, ওই যে রক্ত যখন ভাঙতে শুরু করে এই ইঞ্জেকশনটা দিলে ওইটা হয় রিকভার হবে, আর না হলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে। যখন যদি দেরি হয়ে যায় তো পেশেন্টকে বলে দিতে হবে যে ইঞ্জেকশনটা দিলে রুগী হঠাৎ 50-50 চান্স আছে, বাঁচতেও পারে নাও বাঁচতে পারে। তো আপনি যদি অনুমতি দেন তাহলে ইঞ্জেকশনটা দিব। আপনি আবার ইঞ্জেকশন দেওয়ার পরে যদি রোগী মারা যায় আমাকে বলতে পারবেন না ডাক্তার ইঞ্জেকশন দিয়ে রোগী মেরে ফেলছে। এখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে। শুরুতে দিলে রোগীটা বাঁচবে, শুরুতে দিলে রোগী বাঁচতো, আপনি লেট করে ফেলছেন। এখন অবস্থা ওনার ভালো না, না দিলে তো মারা যাবেই, দিলে একটা চান্স থাকে। তা আপনি যদি বলেন আমি ট্রাই করবো, আবার আপনি বলতে পারবেন না যে ডাক্তার ইঞ্জেকশন দিয়ে রোগীটা মারছে। আপনার কাছে আমি বলে দিলাম ইঞ্জেকশন না দিলে রোগী মারা যাবে নিশ্চিত, খুব খারাপ অবস্থা। আর যদি ইঞ্জেকশনটা দেই মারা যেতেও পারে, আর যদি আল্লাহ তাআলার রহমত থাকে, হায়াত থাকে, বাঁচতেও পারে, বলা যাচ্ছে না। তা আপনি যদি অনুমতি দেন ইঞ্জেকশনটা দিব। ওই যে ইঞ্জেকশন অনুমতি দেয় একটা কাগজে লিখবেন, সাইন নেবেন, রিস্ক বন্ড, ইঞ্জেকশন দিবেন, বাকিটা আল্লাহ ভরসা। যদি বাঁচে তো আলহামদুলিল্লাহ, না বাঁচতে কিছু করার নেই। বুঝতে পারছেন? এই ইঞ্জেকশনগুলো সেন্সিটিভ ইঞ্জেকশন, কারণ রোগী মারা যাচ্ছেই, এখন দিলে যদি বাঁচে তো আলহামদুলিল্লাহ। আর এখানে আমার একটা আমার তখন এই বানটা আমি দিলাম, হ্যাঁ, বান দেওয়ার পরে আমার ইঞ্জেকশন দেওয়ার পর সব বানটা খুলে রাখবো না বান থাকবেই। বান খুলবেন কে? তখন আপনার প্রাথমিক চিকিৎসা শ্বাস কম যায়, আপনি চুষতে পারেন, তবে একটা রিস্ক আছে, আপনার মুখে যাতে কোনো ঘা না থাকে। মুখে যদি কোনো ক্ষত থাকে আপনি চুষলেন, আপনার ওই যে ক্ষত জায়গা দিয়ে বিষটা ভিতরে ঢুকবে। আর যদি মুখে কোনো ক্ষত না থাকে আপনি চুষ দিয়ে থু করে ফেলে দিলেন, কুলি করে ফেললেন, সমস্যা নাই। এখন আপনার মুখে যদি কোনো ঘা থাকে, বা মনে করেন আজকে খাওয়ার সময় মাছের কাটার গুতা খাইছেন, বা আজকে আপনার কামড় লাগছে, মাড়িতে কামড় লাগছে, বা জিহ্বাতে কামড় লাগছে, হালকা ক্ষত সৃষ্টি হয়ে গেছে, এখন আপনি যখন চোষটা দিবেন ওই বিষটা ক্ষত দিয়ে আপনার রক্তের ভিতরে চলে যাবে না, তখন তো আপনি শেষ। এখন আপনার যদি মুখে কোনো ক্ষত না থাকে, আপনি শিওর থাকেন যে না মুখে আমার কোনো ক্ষত নাই, দাঁতের মাড়ি দুর্বল হতে পারে, আপনি ফ্রেশ সুস্থ আলহামদুলিল্লাহ, পারেন, কোনো সমস্যা নেই, টানতে পারেন। কিন্তু যদি আপনি দুর্বল থাকেন, দাঁতে সমস্যা থাকে, আপনার দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, দাঁতে সমস্যা, বা আপনার মুখের ভিতরে কোনো আলসার আছে, মুখে ঘা আছে, এরকম কিছু হইলে তো শেষ, গেছেন, কেঁচো করতে সাপ বের হয়ে যাবে। আপাতত একটা দিলেই হয়, পরে যদি আমরা যদি দেখি যে না ওরকম ভাবে রেসপন্স পাচ্ছে না, তাহলে লাগলে আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার একটা দেওয়া যায়, ডিপেন্ডস রোগী যদি রেসপন্স করে। বুঝতে পারছেন? 1 ঘন্টা পরে আবার একটা আমরা দিই, 2-3টা অনেক সময় দেওয়া যায়। ট্রিটমেন্ট ডিপেন্ড করে যদি রোগী রেসপন্স করে। বিষ নষ্ট করে না, এটা হইলো কি আপনার ওই যে ব্লাডের যে এটা আছে না, এইটা করে কি বলে না এটাকে আপনার যে মানে বিষের যে প্রতিষেধক বলি আমরা, ওইটা বলি আর কি। তো এটা দিলে আপনার ওই যে ব্লাডটা যে হয়ে যায় না, জমাট বেঁধে যায়, ওটাকে ঠিক করে, প্লাস বিষকে গিয়ে এটা কমায় ফেলে। অ্যান্টিডট বলি না, মানে যে বিষটা দিচ্ছে সেই বিষটাকে সে নিউট্রালাইজ করে দেয়। এই ইঞ্জেকশন দিয়ে ফেললে তো আর বান রাখার দরকার নেই। আপনার তো ব্লাডের ইঞ্জেকশন দিয়েই দিলেন, তাও তো আর বানের কোনো রোল আছে? ইঞ্জেকশন দেওয়ার আগ পর্যন্ত বানটা রাখতে পারে না।
ঠিক আছে। আর ক্ষত জায়গাটা ভালো করে ড্রেসিং করতে হবে। ওইখান থেকে আবার মনে করেন সাপের বিষ গিয়ে গেল ভালো কথা, কিন্তু ওই ক্ষত জায়গা থেকে আবার অন্য ইনফেকশন হতে পারে না। ওই জায়গাটা ভালো করে ড্রেসিং করে ব্যান্ডেজ করে ফেলতে হবে। আবার যদি মানে বিষ ছাড়া সাপ কামড় দেওয়া, অনেক সময় সাপের দাঁত লাগে থাকে ওইখানে, কামড় দিয়ে একদম ধরে ফেলে ধরা সাপ বা যেগুলা। সুবিয়া তাহলে কলকাতা থেকে মনে করো কথা তারা কি লাগাই এলা আমরা তো করি স্যার যাওয়া লাগবে আপনার লগে একদিন, দেখতে হইব। এলা মনে ফোন দিয়েন, হ্যাঁ ফোন দিয়েন দেখবো। এই যে মনে হচ্ছে সাপে কাটছে, এই যে সাপে কাটছে মনে হচ্ছে আমি এনে ধাইলাম, তারপরে যদি বিজে যাতে না না বিজে যাতে আসে, তখন আমরা সাধারণত মহিলা বাসে চুল নেই, চুল নিয়ে এটা নাড়াচাড়া করি, তারপরে যদি চুল পটপট করে কেটে আছে কেটে যেতে তখন ওই যে ব্লেড ব্যবহার করি, নতুন ব্লেড, ঠিক আছে, নাড়াচাড়া করতে সম্ভব বিষ বের হয়ে যাবে। দাগ সরি দাগ নিয়ে তো দিছে আমি তো জানি না দোয়া পড়া লাগে নাকি নাকি করা লাগে? দোয়া না মন্ত্র? দোয়া দোয়া পড়লে মন্ত্র আছে, কোরআনি করতে পারেন, আপনি কোরআনি করতে পারেন, আপনার হলো হিন্দু শাস্ত্রের মন্ত্র আছে, মন্ত্র করতে পারেন, যে যেটাতে কমফোর্টেবল। বীজ দেওয়া বিষ ছাড়া আপনার জন্য অ্যান্টিভেনম দিবেন। ওই যে টেস্টটা করবেন, আপনি টেস্ট করলে তো বুঝবেন বিষ দেওয়া না বিষ ছাড়া। পয়জনের ইনসেকটিসাইডস এটা আছে দুই ধরনের, খেয়াল করেন। এটা আছে কয় ধরনের? একটা হলো কোরোসিভ, আরেকটা কি, একটা আছে কোরোসিভ, আরেকটা কি, একটা কি বলেন? কোরোসিভ। কি নাম? কোরোসিভ। আরেকটা কি? নন কোরোসিভ। এখন আমাকে বলেন কোরোসিভটা কি, নন কোরোসিভটা কি, কেউ বোঝেন কিনা? আচ্ছা, কোরোসিভ হইল অ্যাসিড জাতীয় যে বিষগুলা, যেমন অ্যাসিড, হারপিক, ফিনাইল, স্যাভলন, ডেটল, হেক্সিসল, এই জিনিসগুলো খায় না? তো খায় না, এগুলো খাই তো মরে। হারপিক তো মনে করেন একদম কি, ফিনাইল খায় না, হারপিক খায় না। জামাইয়ের লগে ঝগড়া হইলো, বউ বাথরুমে ঢুকলো, যে বাথরুমে ঢুকলো, মাইরা দিল, কি খুঁজবো এখন? সবার বাসায় কি ইন্দুর মারার বিষ থাকে? আচ্ছা, তাহলে কোরোসিভ কোনগুলা? অ্যাসিডস। অ্যাসিড বলতে যে অ্যাসিডগুলো আছে, ব্যাটারির অ্যাসিড হতে পারে, অন্য যে কোনো অ্যাসিড হতে পারে, অ্যাসিড যে কোনো ধরনের অ্যাসিড। তারপরে হলো হারপিক, ডেটল, হ্যাক্সিসল, ফিনাইল। অ্যাসিড, হারপিক, ডেটল, হ্যাক্সিসল, ফিনাইল, এই জাতীয় যে জিনিসগুলো আছে, হ্যাঁ, সেগুলা কি? বুঝতে পারছেন? কেরোসিন, হ্যাঁ, অনেক সময় কেরোসিনও খায় অনেক। হ্যাঁ, বিষাক্ত তো এগুলো। তো এই জিনিসগুলা কি? কোরোসিভ। আর এইখানে যত ধরনের ইনসেকটিসাইডস আছে, ইনসেকটিসাইডস বোঝেন? পিঁপড়া মারার বিষ, ইন্দুর মারার বিষ, গাছে দেওয়ার কীটনাশক, তেল বিষ, বুঝতে পারছেন? ওপিসি মানে হলো অর্গানোফসফরাস কম্পাউন্ড, মানে যে কোনো ধরনের
কীটনাশক পদার্থ, সেটা যে কোনো ধরনের, সেটা পিঁপড়া মারার বিষ হইতে পারে, ঘাস মারার বিষ হইতে পারে, পোকামাকড় ধানে দেওয়ার, খেতে দেওয়ার, যে কোনো ধরনের বিষগুলো আছে না, ওগুলো হলো সব ওপিসির মধ্যে পড়ে। আর ইনসেকটিসাইডস কি? ওই যে আপনার পোকামাকড় মারার জন্য যে বিষগুলো আমি দিই, তেলা পোকা মারার ফিনিশ, তারপরে মনে করেন যে আপনার আরও যে বাসায় দিই আমরা ইঁদুর মারার বিষ, ওগুলো হলো ইনসেকটিসাইডস। আর হলো ওপিসি, দুই জিনিস। এর সাথে যত ট্যাবলেটস কি আছে, ট্যাবলেটস নাপা খাইলো 100টা, হ্যাঁ, ঘুমের ওষুধ খাইলো 50টা। মরার জন্য তো খায় রে ভাই। অ্যালকোহল, হ্যাঁ, মদ, বিড়ি, সিগারেট, যত মনে করেন যে অন্য যা আছে, হ্যাঁ, নেশা পানি, অন্য যে কোনো নেশা পানি, যে কোনো কিছু, হ্যাঁ, এগুলো হলো নন করোসিভ। আর করোসিভ নন করোসিভ আমাদের জানাটা কেন জরুরি, এটা তো একটা কথা নাকি? করোসিভটা হইলো অ্যাসিড জাতীয় যে বিষগুলা, এগুলো যদি আপনি খান তাহলে আপনার গলার থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত পুইরা সারখার হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এসিতে পুড়ে যাবে না, মুখ থেকে জিহ্বা পরে, মুখ পরে একদম গলা থেকে পুড়তে পুড়তে একদম পাকস্থলী পর্যন্ত পুড়ে যায়। এখন এটা এই কোনো বিষ খেলে আমরা কি করি? স্টমাক ওয়াশ করি না, পাকস্থলীতে পাইপ ঢুকে নল দিয়ে ওয়াশ করি না? যদি করোসিভের কোনো বিষ খায় সে, স্টমাক ওয়াশ করা যাবে না, কারণ জিনিসটা পুড়ে গেছে। আপনি যদি ওখানে পাইপ ঢুকান তাহলে জ্বলতে ঢুকবে না পাইপটা, ইভেন পাকস্থলীটা পুড়ে গেছে, ওখানে পাইপ ঢুকলে পাকস্থলী ফুটে হয়ে যাইতে পারে পাইপের খোঁচায়। এই বিষগুলো যদি খায়, করোসিভ যদি পয়জনিং হয়, আপনাকে স্টমাক ওয়াশ করা যাবে না। এইটা বলার জন্য এতগুলো কথা বলা। এই বীজগুলা খাইলে আপনি স্টোমাক ওয়াশ করবেন। 4 ঘন্টার মধ্যে যদি সে খায়, পাকস্থলীতে নাক দিয়ে নল ঢুকায়া বা মুখ দিয়ে ঢুকায়া পানি দিয়ে বমি করে স্টোমাক ওয়াশ যেটাকে বলি আমরা, ওটা প্র্যাকটিক্যালি আমরা শিখাই দেব। বুঝতে পারছেন? ওইটা করে ওয়াশ করবেন, তারপরে মেডিসিন যা দেবেন এটা আমরা বলতেছি। কথা বুঝতে পারছেন? বুঝছেন? আর যদি এগুলা খায়, ওয়াশ করা নিষেধ, এটা খেয়াল রাখতে হবে। এখন বুঝবেন কেমনে? রুগী তো অজ্ঞান থাকবে, বলতে পারবে না, হা করাবেন, দেখবেন জিহ্বা টিব্বা মুখ টুক পুড়ে গেছে কিনা, ঝলসে দেখবেন যে ক্ষত হয়ে আছে, লাল হয়ে আছে, ঝলসে হয়ে গেছে, তাহলে বুঝবেন। আর যদি ওগুলা খায়, গান শুনবেন, দেখবেন যে ওই যে একটা বিষের একটা পচা গন্ধ বেরোবে। সাদাটা লিকুইড তেল বিষ মরে যায় অনেক সময়। মরাটা তো বলতেছি না, মরতেই পারে। আমি বলতেছি ওয়াশ করা যাবে কি যাবে না, ওইটা বুঝাচ্ছি আমি আপনাকে। মরবো বাঁচবো ওইটা আল্লাহর হাতে। সে তো মরতেই চায়, তাকে বাঁচাবেন কেন? সে তো পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলছে। এইটা হলো আপনার বাঁচার জন্য, রুগী বাঁচানোর জন্য না। কিন্তু এখন এই বিষ খাইছে, আপনি দিলেন নল বইরা, পাকস্থলী ফুটা হইয়া অবস্থা খারাপ, বাঁচবেন আপনি? রুগী তো মরবো, আপনারা নিয়ে মরবো। এটা হলো আপনার বাঁচার জন্য কথাটা বললাম। রুগী মরুক, বিষ খাওয়ার জন্য সে তো মরতেই চায়, কিন্তু আপনার তো বাঁচতে হবে রে ভাই। এখন আপনি একটা আকাম করে ফেলাইলেন, আপনি গেলেন, আপনার সব গেল, এত বছরের সাজানো সাম্রাজ্য সব চলে যাবো না? একটা আকাম করলে, একটা ভুল করে ফেললে এটা সমস্যা না? এই কথাটা বললাম আপনার জন্য, আপনার সেফটির জন্য, যাতে আপনি ভুলটা না করেন। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এই কেস হয়ে গেলে আপনি পাকস্থলী মানে স্টোমাক ওয়াশ করা যাবে না, মেডিসিনের দ্বারা পারবেন, না পারলে রেফার করে দিবেন। আর ওগুলো হইলে আপনি ওয়াশ করবেন, কোনো সমস্যা নেই। এইটাই জানার জন্য। এখন বাঁচতে মরবে ওটা আল্লাহর হাতে, আপনি চেষ্টা করছেন। এখন ভুলভাল চেষ্টা করলে তো সমস্যা, রোগীর আরো ক্ষতি করে ফেললেন না। এইটা খাইছে, আমি নল ঢোকালে রোগীর ব্লিডিং হবে, রক্ত বমি হবে, পেট ফুটে হয়ে যেতে পারে। এসিড তো অনেক মারাত্মক জিনিস। হারপিক দিয়ে দেখছেন না কত কঠিন থেকে কঠিন তোর ময়লা পরিষ্কার হয়, ওইটা পেটের ভিতরে গেলে কি হবে? পুইটা সার খার হয়ে যাবে না? ওইখানে যদি আপনি আবার ওই কাটা খায় নুনের সিটা দেন, নল দিয়ে খোসান, রক্ত বের হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, রক্ত বমি হবে, নাক মুখ দিয়ে রক্ত, ওইটা ফুসফুসে রক্ত যায়, অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়, রোগী শেষ। বুঝছেন আমার কথা নাকি বোঝেন নাই? হ্যাঁ, বাঁচানোর ব্যবস্থা তো করতেছি। মরতে দিবেন নাকি? চেষ্টা করবেন না? তাহলে ট্রিটমেন্ট
এক নাম্বারে হইল এনপিও, মানে কি? নাথিং পার মাউথ, মুখে কিছু খাওয়ানো যাবে না। এমনিতেই তো বিষ ভিতরে, আরো খাওয়াবেন, ওই খাওয়াটাও বিষ হয়ে যাবে। খালি পেটে রাখতে হবে, না খাওয়ায় রাখতে হবে। এনপিও মানে কি? নাথিং পার মাউথ, মুখে কিছু খাবে না, এনপিও। হ্যাঁ, আচ্ছা, এক নাম্বার। দুই নাম্বার কি? মুখে সে কিছু খাচ্ছে না, তাইলে স্যালাইন দিতে হবে, আইভি ফ্লুইড। মুখে কিছু খাচ্ছে না, তাহলে কি দিব আমরা? স্যালাইন দিব, যে স্যালাইন দেই সেটা আমরা দিব, গেল। তিন নাম্বারে কি? একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিক কোনটা দিব? সেপ্ট্রাএক্সন দিব। বাজারে সেপ্ট্রন নামে পাওয়া যায়, অরিসেপ নামে পাওয়া যায়, সেফটি জোন আছে, হ্যাঁ ঠিক আছে, প্রফেসিন আছে। এটা 2 গ্রাম দিয়ে দিব, ওজন একটু ভালো হইলে 2 গ্রাম দিয়ে দিব। এক ভায়াল শিরার ভিতরে দিবেন 12 ঘন্টা পর পর 7 দিন। মুখে তো খাওয়া যাবে না, সব ইনজেকশন মারতে হবে, ঠিক আছে? ঠিক আছে, উপরের গুলা হয়েছে। তারপরে এন্টি আলসারের একটা ইনজেকশন দেওয়া লাগবে। ইনজেকশন মনে করেন সার্জেল দিলেন, ইনজেকশন কিন্তু 40 পাওয়ার হয়, হ্যাঁ জানেন এটা আপনারা? ইনজেকশন কিন্তু 20 হয় না। তাহলে ইনজেকশন সার্জেল দিলেন, ইনজেকশন সেপ্ট্রাএক্সন দিলেন, হ্যাঁ। এরপরে একটা স্টেরয়েড ইনজেকশন দিতে হবে, ভিতরে ক্ষত হয়ে গেছে না, ইনজেকশন কর্টিসন দিবেন, হ্যাঁ, হাইড্রোকর্টিসন। এক ভায়াল শিরার ভিতরে দিবেন 12 ঘন্টা পর পর, ঠিক আছে? ঠিক আছে, আর দিবেন ইনজেকশন ল্যাসিক্স। ল্যাসিক্সের কথা মনে আছে? ওই যে বলছিলাম, বিষ খাইলে বা প্রেসার বাড়লে, শরীর থেকে কিছু পানি, লবণ পানি বের করতে চাইলে 1 অ্যাম্পুল 20, 1 অ্যাম্পুল শিরার ভিতরে দিবেন 2 বেলা, ঠিক আছে? এই গেল ট্রিটমেন্ট। এখন কিছু কথা আছে। যদি রুগী, মনোযোগ দিয়ে শোনেন, এ বন্ধু হয়েছে, রুগী যদি কীটনাশক মারার বিষ খায়, মানে খেতে দেওয়ার যে বিষগুলা, ওগুলা যদি খায়, ওপিসি যেটাকে বললাম আমি, হ্যাঁ, রুগী যদি কি খায়? কীটনাশক মারার বিষ খায়, পোকামাকড় মারার বিষ যদি খায়, ইন্দুর মারার বিষ না, পোকামাকড় মারার বিষ, ঘাস বিষ, পোকামাকড় মারার, মানে পোকামাকড় মারার যে বিষগুলো আছে, ওপিসি, যদি ওপিসি খায়, পোকামাকড় মারার বিষ যেগুলা খেতে খামারে যেগুলো আমরা ব্যবহার করি, হ্যাঁ, ওইটা যদি খায়, তাইলে রুগী যখন আপনার কাছে আসবে, রুগীর চোখ দেখবেন, চোখে আমাদের একটা কালো অংশ আছে না, তাকান সবাই একজন আরেকজনের চোখের দিকে তাকান, ওই কালো অংশের ভিতরে দেখবেন আরেকটা একটু হালকা কালারের একটা অংশ আছে, দেখেন। ওই জিনিসটা আমি আপনাকে আরো ভালো করে বুঝাই দিই। এটা মনে করেন চোখ, এইখানে একটা কালো অংশ আছে, এইখানে দেখবেন আরেকটা অংশ আছে, এটা একটা হালকা কালার, দেখছেন? এই যে এই কালোর ভিতরে
আরেকটা কি একটু হালকা ডিপ কালারের একটা অংশ আছে, খেয়াল করছেন সবাই? হ্যাঁ, এইখানে আমরা এইদিকে তাকায় দেখব, যদি আপনার নর্মালি এরকম থাকে, এটা নর্মাল। যদি ওই বিষগুলা খায়, এই জিনিসটা এরকম হয়ে যাবে, একটা বিন্দুর মতো হয়ে যাবে, তাকাইলে দেখতে পারবেন একদম ফুটার মতো হয়ে গেছে। এই যে, ঠিক আছে, এটাকে বলি পিন। এই যে গোলটা অংশটা নাম হলো পিউপিল। এর ভিতর দিয়ে আলো ঢোকে, আমরা চোখে দেখি। কি নাম? পিউপিল। পিউপিলটা হলো পিন পয়েন্ট হয়ে যাবে। পিনের যেমন পয়েন্ট আছে না, পিনের যে মাথাটা আছে ওইরকম ছোট্ট হয়ে যাবে, হ্যাঁ, শুয়ের মাথার মতো হয়ে যাবে। এটা নর্মালি থাকে কেমন, এরকম থাকে, এটা এরকম হয়ে যাবে। এটা কখন হবে? যদি ওপিস জাতীয় কীটনাশক মারার বিষ খায়, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। তখন একটা ইঞ্জেকশন দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা এরকম হয়। সেটা ইঞ্জেকশন 20টা লাগুক, 50টা লাগুক, 100টা লাগুক, দিতে থাকবেন। দিবেন, প্রথমে 10টা দিলেন, আধা ঘন্টা পরে দেখলেন যদি না আরো 10টা মারে, চলবে যতক্ষণ না পর্যন্ত চোখের সাইজটা ঠিক হয়, পিউপিলের সাইজটা যতক্ষণ না ঠিক হয়। কথা বুঝছেন? হিসাব নাই কয়টা দিবেন, 200 লাগতে পারে, 500 লাগতে পারে, কোনো সমস্যা নাই। মোটামুটি 20টা থেকে 30টা দিলে ঠিক হয়ে যায়, ডিপেন্ডস। খুব হাই পাওয়ারের খাইলে আরো বেশি দেওয়া লাগতে পারে। তাহলে ইনজেকশন অ্যাট্রোপিন, এটা ধরলাম আমি 10টা, 10 থেকে 20টা দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, অ্যামাউন্ট উল্লেখ করতেছি না। 1 অ্যাম্পুল করে শিরা পথে দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পিউপিল কি হবে, নরমাল হবে। বুঝতে পারছেন? যতক্ষণ না পর্যন্ত পিউপিলটা নরমাল সাইজে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা দিতে থাকবো, 5টা 10টা করে দিতে থাকবো, ঠিক আছে? লাগলে স্যালাইনের ভিতরেও 10টা দিয়ে দিব, চলুক। কথা বুঝতে পারছেন? এটা কখন দিব? যদি চোখটা ওরকম হয়ে যায়, নইলে এটা লাগবে না, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, 10টা দিবেন স্যালাইনের ভিতরে, 10টা দিবেন শিরের ভিতরে, 20টা দাপা দাপ দিয়ে ফেলবেন, আধা ঘন্টা দেখবেন, তারপরে 5টা করে দিতে থাকবেন। ঠিক হয়ে যাওয়ার পরে তখন আপনি মনে করেন 2টা করে প্রতি ঘন্টায় দিবেন। না, এটা আরো দেওয়া লাগে, এটা নিয়মই। এটা রুগী বলার সুযোগ নাই তো, রুগীর একা রাখতে হবে, রুগী পাগলামি করবে। এইটা দেওয়ার পরে রুগী খালি পাগলামি শুরু করে দেবে, আপনার মারতে আসবে। বাইন্ধা রাখা লাগে, রুগী হাত পা বাইন্ধা রাখা লাগে। বুঝতে পারছেন? মাথা কাজ করে না, শরীর গরম হয়ে যায়, ঘামে একদম শক্তি চলে আসে অসুরের মতো। রুগী হাত পা বলবেন 4টা গামছা নিয়ে আসেন, হাত পা বাইন্ধা রাখা লাগে, নইলে তো একদম উঠা মারামারি শুরু করে দেয়। ওয়ার্ডে রাখলে সব রুগী ওদের মারে, লুঙ্গি মুঙ্গি কাপড় চোপড় খুলে ফেলায়, পাগল হয়ে যায়। বুঝতে পারছেন? মাথা কাজ করে না তো, বিষ গেলে বোঝেন না শরীরের ভিতরে, বিষ তো মাথায় ওঠে, ব্লাডের সাথে মিশে যায় না। বুঝছে? দিলে এটা কখন দিবেন? আচ্ছা, পারবেন? আরেকটা বলি, ওই যে ওয়াশ করা যাবে না, ওগুলা যদি খায়, কোরোসিভ খায়, সেক্ষেত্রে রুগী তো এনপিও থাকবে, কিন্তু 2টা জিনিস তাকে খাওয়াইতে হবে, শুধু ওই 2টা জিনিস, আর কিছু খাবে না। একটা হইল লিকুইড, যদি অ্যাসিড বিষ খায়, হারপিক জাতীয় জিনিস, মানে যেগুলাতে আর জ্বালা পুড়ে যাবে, জ্বলে যাবে, ওই জাতীয় জিনিস যদি খায়, লিকুইড প্যারাফিন 2 চামচ 3 বেলা,
খাবে। আর আরেকটা দিব সিরাপ অক্সিকন এগুলো হলো যে গ্যাবিসল জাতীয় সিরাপ, অ্যান্টাসিড জাতীয় সিরাপ। হ্যাঁ, এটাও হলো 3 চামচ 3 বেলা। এটা কখন? এসিড জাতীয় বীজ যদি খায়, স্টমাক ওয়াশ করা যাবে না, সে মুখে কিছু খাবে না, কিন্তু এই দুইটা জিনিস খাবে। ঠিক আছে? কেন খাবে? এগুলো হলো অ্যান্টাসিড জাতীয় পদার্থ, এসিডটাকে নিউট্রালাইজ করবে। কথা বুঝতে পারছেন? অ্যান্টিডট বলতে পারেন, ওয়ান কাইন্ড অফ। তাহলে এই দুটো জিনিস কখন দিব? আর ওই অ্যাট্রোপিন কখন দিব? কীটনাশক খাবে বলতে ওই যে চোখ দেখে দিব, চোখ নর্মাল থাকলে দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? এবং ওই অ্যাট্রোপিন দেওয়ার পরে রুগীর লোককে কাউন্সিলিং করতে হবে। রুগী কিন্তু পাগলামি করবে, উল্টাপাল্টা বলবে, আবল তাবল বলবে, মারামারি করবে, ওকে বেঁধে রাখতে হবে। আপনারা মাথা গরম করা যাবে না, ওর শরীরের ভিতরে বিষক্রিয়া শুরু হয়ে গেছে, একটু আবল তাবল করবে, ভয় পাবেন না, এটা নর্মাল। এভাবে তাদেরকে বুঝিয়ে বলতে হবে, কিন্তু রুগীর লোক এসে আপনার ঘরে মারা শুরু করবে, কি করলেন, আমার পোলা এরকম করে কে? কাউন্সিলিং করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, বুঝাইলেই বুঝবে। আরেকটা ব্যাপার, ইউরিনারি কি ক্যাথেটারাইজেশন। বারবার প্রস্রাব আসবে, ল্যাসিক্স দিব না, প্রস্রাব আসবে, তো প্রস্রাব করতে সে যাবে, তার ক্যাথেটার করে দেওয়া লাগে, বাইন্দা রাখা লাগবে, সে তো যাইতে পারবে না, মানে প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার করে দেওয়া লাগবে। বুঝছেন না? বোঝেন নাই? সার্জারি শেষ।